আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আমরা আবারও চলে এলাম তোমাদের ম্যাথমেটিক্স 1 এর যে চ্যাপ্টার 5 ছিল। চ্যাপ্টার 5 এ কি বলেছে? আমাদের চ্যাপ্টার 5 এ আমাদের বলা হয়েছে বিন্যাস। তো বিন্যাস জিনিসটা কি আমাদের জানতে হবে। আসলে বিন্যাস জিনিসটা জানার আগে আমাদের কিন্তু সমাবেশ সম্পর্কে জানতে হবে। আমাদের সমাবেশ আছে কোন অধ্যায়ে? আমাদের 6 নম্বর অধ্যায়ে আমাদের সমাবেশ আছে, এবং আমাদের বিন্যাস আছে হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ে। কিন্তু আমাদের বিন্যাস জানার আগে আমাদের সমাবেশ সম্পর্কে একটু জানতে হবে, একটু আর কি। তো আমরা যেরকম নির্ণায়কের সাথে নির্ণয় করার সময় আমরা কি জেনেছিলাম? আমরা ম্যাট্রিক্স জেনেছিলাম, কারণ ওটা অনেকটা রিলেটেড ছিল। সেরকমই আমাদের সমাবেশ, বিন্যাস জানার আগে আমাদের সমাবেশ জানতে হবে। আসলে বিন্যাস জিনিসটা কি বলতে গেলে, বিন্যাস বলতে কি, মনে করো সাপোজ আমরা এখন কি আমের মৌসুম। তো আমের যখন মৌসুম, তো আমরা কি বাগান থেকে তো আমগুলো সংগ্রহ করি, তাই না? তো বাগান কি একটা আমাদের, তো সাপোজ ধরে দিলাম আমাদের একটি আমের বাগান আছে। তো আমের বাগানে তো অনেকগুলো আম থাকে, তাই না? তো আমগুলো যখন আমরা সংগ্রহ করি, সংগ্রহ করার সময় আমরা কি আমগুলো কি, আমাদের যে আমের অনেক ক্যারেট থাকে বা ঝুড়ি থাকে, ঝুড়িগুলোতে আমরা কি আমরা বেশি পাকা আমগুলো আলাদা করে রাখি, বা নষ্ট আমগুলো আলাদা করে রাখি, বা ভালো ভালো যে আমগুলো থাকে সেগুলো তোমরা আলাদা একটা স্পেশাল ঝুড়িতে রাখো, তাই না? তাহলে কি আমগুলো কি আমরা আলাদা আলাদা ভাগ করে রাখতেছি। এই যে আলাদা আলাদা ভাগ করতেছি, গাছ থেকে কি আমরা প্রথমে একটি জায়গায় আমগুলো একত্র করি, তারপরে কি আমরা ঝুড়ি বাই ঝুড়ি আলাদা আলাদা করে রাখি। এই যে আমরা ঝুড়ি বাই ঝুড়ি আলাদা করে রাখতেছি, এটাই হচ্ছে বিন্যাস। তাহলে কি বিন্যাস জিনিসটা হচ্ছে, যখন আমরা একটি বড় একত্রিত জায়গা থেকে যত রকম ভাবে আমরা জিনিসগুলোকে সাজাতে পারি আর কি, সেটা হচ্ছে বিন্যাস। আশা করি তোমরা বুঝতে পারছো। আর সমাবেশটা কি? সমাবেশটা হচ্ছে যেই জায়গাগুলোতে আমগুলো একত্রিত থাকে। সমাবেশ বলতে আমরা এমনিতেই কি বুঝি বলো তো? সমাবেশ মানে কি, যেখানে জনসমাগম থাকে বা অনেকগুলো মানুষ একত্রে থাকে, সেটাকে তো আমরা সমাজ বলি। ঠিক সেরকমই আসলে সমাবেশটা ওইটাই। আচ্ছা, তো আমরা এখন বিন্যাস করার আগে আমাদের বিন্যাস অধ্যায়ে বেশ কিছু সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে যে বিন্যাসের ইংরেজি কি? বিন্যাসের ইংরেজি হচ্ছে পারমুটেশন। আচ্ছা, বিন্যাস মানে কি? বিন্যাস মানে পারমুটেশন। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? বিন্যাসের ইংরেজি হচ্ছে পারমুটেশন। আর আমাদের যে সমাবেশ ছিল, সমাবেশের ইংরেজি হচ্ছে কম্বিনেশন। আসলে পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। আচ্ছা, তো এখন আমরা দেখবো আসলে বিন্যাস অধ্যায়ে যে মেন যে সূত্রগুলো আছে সেগুলো আমাদের একটু দেখে নিই। আচ্ছা, তো বিন্যাস করার আগে আমাদের মনে রাখতে হবে যে এন পি আর সমান, কি বলেছি বলতো? এনপিআর। এনপিআর সমান, এটা 1 নম্বর সূত্র ধরে নিলাম আমরা। এনপিআর সমান ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। আচ্ছা, তো তোমরা এই যে চিহ্নটা, এটার নাম মনে রাখবা যে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন। কি চিহ্ন? এটা হচ্ছে ফ্যাক্টো, এটা কি? এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন। আচ্ছা, তো এটাকে কিন্তু আমরা আরেক ভাবেও লিখতে পারি। আমাদের কিন্তু একটা, আমরা জানি কি, হঠাৎ বা দুর্ঘটনা বশত যে আমরা একটা সেন্টেন্স ব্যবহার করি, এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা একটা প্রতীক দিয়ে ব্যবহার করি, তাই না? এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেই প্রতীকটা কিন্তু একটা ফ্যাক্টোরিয়াল। যেমন সাপোজ আমরা হচ্ছে এই যে এন ফ্যাক্টোরিয়াল দিছি না, আমরা তো এটাকে এইভাবে লিখতে পারি যে এখানে এন ফ্যাক্টোরিয়াল আছে, এখানে কি, এখানে এন ফ্যাক্টোরিয়াল আছে, তাই না? তো এন ফ্যাক্টোরিয়ালকে আমরা এভাবে লিখতে পারি যে এন এর পাশে তুমি একটা বিস্ময় চিহ্ন দিয়ে দিলাম। এটাও কিন্তু একটি বিন্যাস, এটাও একটি বিন্যাস। তাহলে কি আমরা কি বিন্যাসকে, বিন্যাস করার সময় যে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা আছে সেটাকে এইভাবে অনেকাংশে প্রকাশ করা যায়, আবার এইভাবে অনেকাংশে প্রকাশ করা যায়। এই দুই উপায়ে কিন্তু বিন্যাসের ফ্যাক্টোরিয়ালটাকে আমরা প্রকাশ করে থাকি। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকো, তারপরে আমাদের একটা সূত্র আছে আবার, এনপিআর সমান এনপিআর ইকুয়াল, আমাদের মনে রাখতে হবে যে এন পি এন মাইনাস 1। একটা সূত্র আমাদের মনে রাখতে হবে। আমরা এখন সূত্রগুলো লিখে দিচ্ছি। আসলে সূত্রগুলো কিভাবে কাজ করে একটু পরে তোমাদের এই বিষয়ে আলোচনা করবে। আচ্ছা, এরপরে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ইকুয়াল। আচ্ছা, আমরা কি করছি? এন এর উপরে ফ্যাক্টোরিয়াল দিয়েছি। ফ্যাক্টোরিয়াল এন ইকুয়াল হবে আমাদের ফ্যাক্টোরিয়াল এন ইকুয়াল হবে হচ্ছে এন ইন্টু এন মাইনাস 1
n minus 2 n minus 3 ডট 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 3 2 1 ইত্যাদি। আচ্ছা, এই একটা আমাদের সূত্র। এবং আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কোনো কিছুর উপরে যদি জিরোর উপরে যদি ফ্যাক্টোরিয়াল থাকে, কি জিরো ফ্যাক্টোরিয়াল মানে কি, জিরো ফ্যাক্টোরিয়াল মান সবসময় 1, ফ্যাক্টোরিয়াল জিরো মানে 1। আচ্ছা, এই পর্যন্ত যদি তোমরা বুঝে থাকো তাহলে এখন আমরা কি করব দেখো। সাপোজ আমাদের একটি ম্যাথ দেওয়া আছে যে 5 এর উপরে ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, 5 এর উপরে ফ্যাক্টোরিয়াল মানে কি, এই বিষয়টা আমাদের জানতে হবে। আসলে 5 এর উপরে ফ্যাক্টোরিয়াল মানে এইভাবে লেখা যায় যে কোনো কিছুর উপরে যদি আমাদের ফ্যাক্টোরিয়াল চিহ্ন থাকে তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশন করব বিষয়টাকে যে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আবার আমাদের যদি 6 এর উপর ফ্যাক্টোরিয়াল আছে সাপোজ আমরা ধরে নিলাম, তাহলে আমাদের কি হবে দেখো তো। এখানে আমরা কি 6 বসাবো একবার, ইন্টু 5 বসাবো একবার, 4 বসাবো একবার, আবার 3 বসাবো একবার, 2 বসাবো একবার, 1 বসাবো। তাহলে বিষয়টা কি তোমরা একটু লক্ষ্য করেছো, আমাদের কিন্তু বারবার আমরা যেই সংখ্যাটার উপরে ফ্যাক্টোরিয়াল দিচ্ছি সেই সংখ্যা থেকে কিন্তু আমাদের কমতে কমতে আসছে, তাই না? তাহলে কি এখানে আমাদের কি দেওয়া আছে 6, তাহলে কি আমাদের টোটাল পদ কয়টি হবে বলতো? 6 মানে কি টোটাল পদ হবে আমাদের 6টি। তাহলে কি আমাদের যদি এখানে 12 16 15 আমাদের যাই বলুক n, সাপোজ আমরা n সংখ্যক বাদ দিলাম, n এর উপর ফ্যাক্টোরিয়াল দিলাম, n এর উপর ফ্যাক্টোরিয়াল মানে কি দেখো তাহলে হিসাবটা, n এর উপর ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু আমাদের সেই n একবার যাবে, এরপরে কি আমরা বলেছি কি আমাদের কমতে কমতে আসবে, আমাদের যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যা থেকে কমতে কমতে আসবে। আচ্ছা, তাহলে দেখো n মানে কি, n এর উপরে একবার দিছি, তারপরে কি হবে দেখো, তারপরে হবে n minus 1, এ একবার গেল, n minus 2 একবার গেল। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? এরপরে দেখো আমাদের যদি একটা ম্যাথ থাকে এরকম যে n p r এর মান যদি আমাদের সাপোজ 3 আছে, np3 ইকুয়াল হোয়াট, আমরা সূত্র দেখেছিলাম যে ফ্যাক্টোরিয়াল কি, আমরা npr এর একটা সূত্র দেখছিলাম, কি দেখছিলাম বলতো, আমরা npr এর সূত্র দেখছিলাম npr ইকুয়াল কি বলতো, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস r, তাই না? আচ্ছা দেখো তাহলে আমাদের এখানে কি হবে বলতো, এখানে হবে আমাদের ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল কি বলতো, এখানে n আছে তাই না, আবার ফ্যাক্টোরিয়াল n মাইনাস r এর মান কত বলতো, এখানে r এর মান 3। তাহলে এ আমাদের একটি অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছো। আছে যে আমাদের এরকম আছে যে n p r এর মান দেওয়া আছে সাপোজ আমাদের 2, তাহলে বলো তো এখানে কি হবে, তাহলে কি এখানে আমাদের কি দেওয়া আছে np2 মানে কি, np2 মানে আমাদের এই n টা সর্বোচ্চ কয়বার যাবে বলতো, n টা আমাদের সর্বোচ্চ 2 বার যাবে, তাহলে কি n একবার যাবে, তারপরে কি বলতো, তারপরে হবে আমাদের কি বলতো, তারপরে হবে n minus 1, তাহলে কি আমরা 2 বার দিয়ে দিছি না? তাহলে কি নিচে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের যে n হচ্ছে সর্বোচ্চ, আর এ 2 মানে কি, এটাকে যতবার সর্বোচ্চ যতবার তুমি এটাকে ভাঙতে পারবে, সর্বোচ্চ যতবার এটাকে বিন্যাস করা যায়, তাই না? তাহলে কি আমাদের এটা লিমিট, সাপোজ আমরা লিমিট ধরে নেব যে উপরে আমাদের যেই সংখ্যাটি থাকবে n মানে কি যে কোনো থাকতে পারে, 1 2 3 4 যে কোনো সংখ্যা থাকতে পারে, এবং নিচে আমাদের যেই সংখ্যাটা থাকবে r এর মান যা থাকবে আমরা ততবার আমরা সেটাকে বিন্যাস করতে পারবো। আসলে তোমরা বুঝতে পারছো? যদি এখানে আমাদের n এর মান কি থাকে দেখো, এখানে যদি আমাদের n এর মান এখানে দেওয়া আছে সাপোজ 10 p, r এর মান দেওয়া আছে সাপোজ 4, তাহলে দেখো তো এটাকে আমরা কয়বার ভাঙতে পারবো, আমরা 10টাকে সর্বোচ্চ 4 বার ভাঙতে পারবো। তাহলে কি হচ্ছে দেখো, আমাদের 10 একবার হচ্ছে, ইন্টু 9 একবার হচ্ছে,
তারপরে কি কমতে কমতে আসলে 8 হয়, তারপরে কি হয় বলো, তারপরে হচ্ছে আমাদের 7। তাহলে কি আমরা এটাকে সর্বোচ্চ কয়বার ভাঙছি? সর্বোচ্চ 4 বার আমরা এটাকে ভাঙছি। তো এই ছিল আমাদের হচ্ছে বিন্যাসের যে নিয়ম আর কি, এনপিআর, এই নিয়মে আমাদের এই ম্যাথটা এইভাবে করতে আছে। তো এরপরে আমরা ওয়ানের যে চ্যাপ্টার 5 আমাদের বিন্যাস ছিল, তো বিন্যাসে আমাদের বেশ কিছু পার্ট আছে আর কি, ম্যাথ টাইপ কিছু টাইপ আমি তোমাদের করাই দিব। তো আমরা টাইপ 1 এ আমরা করব। আচ্ছা, তো টাইপ 1 এ আমাদের একটি ম্যাথ দেওয়া আছে যে np4 ইকুয়াল 6 ইন্টু np3 হয়, তবে n এর মান নির্ণয় করো আমাদের বলা হয়েছে। তো আমরা কিভাবে এই ম্যাথটি সলভ করি দেখো, আমাদের কি আমরা সূত্রতে কি দেখেছিলাম বলো তো? np4 মানে কি? np4 মানে আমরা দেখেছিলাম যে n কতবার যাবে সর্বোচ্চ, n মানে কি n এর উপরে আমাদের এখানে 1 ও থাকতে পারে, 2 ও থাকতে পারে, 3 ও থাকতে পারে। তো np4 মানে কি আমাদের এটা n যে সংখ্যাটা আছে, n একটি সংখ্যা সাপোজ, তো n টা কতবার যাবে? সর্বোচ্চ 4 বার যাবে। তো আমরা এখন কি n টাকে সর্বোচ্চ 4 বার দিব, তাহলে কি হয় দেখো, n একবার দিছি, তারপরে কি n মাইনাস 1 একবার হবে, তারপরে কি হবে n মাইনাস 2 একবার হবে, তারপরে কি হবে n মাইনাস 3 একবার হবে। কয়বার হয়েছে দেখো তো, একবার, দুইবার, তিনবার, 4 বার, আমাদের 4 বার কিন্তু হয়ে গেছে। আচ্ছা, তো তারপরে দেখো 6 দিলাম, তারপরে কি আছে np3 আছে, তাই না? তো np3 মানে কি আমরা n কে সর্বোচ্চ কয়বার নিতে পারবো? 3 বার। তাহলে আমাদের কি n টা আমাদের কি কমতে কমতে আসবে, তাই না? আমরা বলেছিলাম বারবারই। তাহলে কি আমরা কি n একবার নিছি, n মানে কি n মানে কি n মাইনাস 1 মানে কি n আবার একবার একবার কমতে কমতে আসবে, তাহলে কি একবার, n মাইনাস 2, তাহলে কি কয়বার হয়েছে দেখো তো, তাহলে হয়েছে আমাদের একবার, দুইবার, তিনবার, তোরা 3 বার আমাদের হয়ে গেছে। তো এর পরের লাইন দেখো। আচ্ছা, এখানে কি দেখো তো, আমরা যদি এখানেও n আছে, n n দেখো তো আমাদের সমান চিহ্নের দুই পাশে কোনগুলো কমন যায় দেখো তো, সমান চিহ্নের দুই পাশে কিন্তু এখানেও n আছে, এখানেও n আছে, এখানে n মাইনাস 1 আছে, এখানে n মাইনাস 1 আছে, এখানে n মাইনাস 2 আছে, এখানে n মাইনাস 2 আছে। তাহলে আমরা যদি n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 কে ডানে পাঠাই, তাহলে কিন্তু আমরা কাটাকাটি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা তাহলে তাই করি। তো আমরা কি n মাইনাস 3 রেখে দিলাম, তারপরে দেখো 6 থাকলো, 6 ইনটু n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2। আচ্ছা, আমরা কি এখানে কি n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ছিল, তাহলে এটাকে আমরা যদি ডানে পাঠাই দিই, তাহলে আমাদের কি থাকে বলো তো? ডানে পাঠালে আমাদের ভাগ হয়ে যায়, তাহলে কি n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2। তাহলে কি এই n আর n কাটা যায় না, আবার কি n মাইনাস 1 n মাইনাস 1 কাটা যায় না, আবার কি n মাইনাস 2 n মাইনাস 2 কাটা যায়। তাহলে আমাদের কি থাকে? তাহলে আমাদের থাকে হচ্ছে n মাইনাস 3 ইকুয়াল 6। আচ্ছা, n আমরা রেখে দিলাম। মাইনাস 3 কে যদি আমরা ডানে পাঠাই, তাহলে কি হয় বলতো? মাইনাস 3 কে ডানে পাঠালে হয় হচ্ছে প্লাস 3। তাহলে কি n ইকুয়াল আমাদের কত হয়? 6 আর 3 6 আর 3 কত? 9। তাহলে n সমান 9, এটাই आंसर। আশা করি তোমরা বুঝতে পারছো আর কি। তো টাইপ 1 এ কিন্তু আমাদের এটাই ছিল। আচ্ছা, তো আমাদের টাইপ 2 তে আমাদের কি, আমাদের মনে রাখতে হবে যে আমাদের বিন্যাসটা হচ্ছে যখন আমরা কোন একটি সমাবেশ থেকে যখন আমরা কি সংখ্যাগুলোকে কত ভাবে আমরা কি আলাদা করতে পারি, কত রকম ভাবে আমরা সাজাতে পারি, একই বিষয় কত রকম ভাবে আলাদা করে বা সাজায় রাখতে পারি, যত রকম ভাবে আমরা সাজাতে পারি, কিন্তু প্রত্যেকটি এক একটি কি বিন্যাস। তো আমরা কি ম্যাথমেটিক্স এর ভাষায় আমাদের কি যখন কোন ম্যাথমেটিক্স এর সংখ্যাগুলো, ম্যাথমেটিক্স এর ভাষায় যখন যে সংখ্যাগুলো থাকবে, বর্ণগুলো আমাদের দেওয়া থাকবে, সেই বর্ণগুলো কি একত্রে থাকবে। তো একত্রে থাকার পরে আমরা এই বর্ণগুলোকে কত রকম ভাবে সাজাতে পারি, সেটা আমাদের বের করাই হচ্ছে আমাদের কি টাইপ 2 এর কাজ। তো টাইপ 2 তে আমরা দেখবো যে আমাদের একটি ম্যাথ দেওয়া আছে, সাপোজ যে আমাদের ম্যাথমেটিক্স একটি শব্দ দেওয়া আছে। কি দেওয়া আছে? ম্যাথমেটিক্স একটি শব্দ দেওয়া আছে। এই শব্দটিকে, শব্দটির ভিতরে যতগুলো বর্ণ আছে, এই বর্ণগুলোকে আমরা কত রকম ভাবে সাজাতে পারি, সেটাই হচ্ছে কি বিন্যাস। তাহলে আমরা দেখবো যে ম্যাথমেটিক্স বিষয়টাকে আমরা কত রকম ভাবে সাজাতে পারি আমাদের বলেছে। তো তার আগে আমাদের কি, তার আগে আমাদের বইয়ে বেশ কিছু শর্ত দেওয়া থাকতে পারে, যে আমাদের বলতে পারে যে বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়, এই একটি শর্ত থাকতে পারে। তারপরে থাকতে পারে কি এদেরকে কতগুলোতে স্বরবর্ণ একত্রে, পাশাপাশি বা একসাথে থাকবে, এই কথাটা বলতে পারে। তো কি স্বরবর্ণ একত্রে থাকবে, পাশাপাশি থাকবে বা একসাথে থাকবে, কথাগুলো কিন্তু একই। এবং আমাদের কি স্বরবর্ণগুলো কোনগুলো, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। আমাদের মনে রাখতে হবে যে স্বরবর্ণ হচ্ছে আমাদের ইংরেজিতে কি আমরা কিন্তু ভাওয়েল পড়েছিলাম, বলতো ভাওয়েল কয়টি? ভাওয়েল হচ্ছে 5টি। কি কি ভাওয়েল? হচ্ছে
এ এ ই আই ও ইউ, এই পাঁচটি কিন্তু আমাদের ভাওয়েল বা স্বরবর্ণ। তাহলে কি আমরা কি এখানে দিয়েছি যে আমাদের ভাওয়েল বা স্বরবর্ণ আমরা কয়টি দিয়েছি? পাঁচটি। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে অবশ্যই। তো এরপরে আমরা লাস্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে কিভাবে আমরা বিন্যাস করতে পারি। আচ্ছা, বলা হয়েছে যে ম্যাথমেটিক্স শব্দটিকে কত রকম ভাবে আমরা সাজাতে পারি। তো আমরা দেখবো এই সংখ্যাটিকে আমরা কত রকম ভাবে সাজাতে পারি। তার আগে আমাদের দেখতে হবে যে আমাদের যে শব্দটি সাজানো বলবে, যত রকম ভাবে সাজানোর কথা বলবে, সেই শব্দটিকে মোট কতটি বর্ণ আছে সেই শব্দটির ভিতরে আমাদের সেটি আগে লক্ষ্য রাখতে হবে। তো কি এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে কি এই ম্যাথমেটিক্স শব্দটির ভিতরে কতটি বর্ণ আছে একটু দেখো তো। আমরা যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে কি এখানে টোটাল আমাদের কয়টি শব্দ আছে বলতো, কয়টি বর্ণ আছে বলতো আমাদের? 11। আমাদের কয়টি বর্ণ আছে? 11টি বর্ণ আছে। তাহলে এখানে কি মোট বর্ণ আমরা লিখবো যে এখানে মোট বর্ণ 11টি। আচ্ছা, আমরা লিখেছি এখানে মোট বর্ণ 11টি। এরপরে আমরা দেখব যে এই শব্দটির ভিতরে আমরা লক্ষ্য রাখবো প্রথমেই যে এই শব্দগুলোর ভিতরে কোন কোন শব্দগুলো ডবল আছে বা একের অধিক আছে। আচ্ছা, তোমরা দেখো তো এই ম্যাথমেটিক্স শব্দটির ভিতরে কোন কোন শব্দগুলো ডবল আছে। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে এই এ আছে কয়বার? দেখো তো, এ আছে দুইবার। তারপরে দেখো তো, তারপরে আমাদের কি আছে? তারপরে আমাদের টি আছে দুইবার। তারপরে কি আছে? তারপরে আমাদের হচ্ছে টি আছে দুইবার। তারপরে হচ্ছে আমাদের দেখো এম আছে দুইবার। তাহলে আমাদের কি এম আছে দুইবার, এ আছে দুইবার, টি আছে দুইবার, তাই না? তাহলে আমি এগুলো লিখি যে এম আছে, এম কমা টি কমা কি এম কমা টি কমা কি এ আছে দুইবার, দুই টি করে। আচ্ছা, এরপরে আমরা দেখবো কি, দেখো এরপরে আমাদের ম্যাথ করব যে এই পর্যন্ত করার পরে আমরা লক্ষ্য করব যে আসলে এইগুলোর ভিতরে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এইগুলোর ভিতরে আসলে ভাওয়েল আছে কয়টি। দেখো তো, আমরা বলেছিলাম যে আমাদের প্রথমেই ভাওয়েল চিনতে হবে। তো দেখো তো এই ম্যাথমেটিক্স শব্দটির ভিতরে ভাওয়েল আছে কয়টি? আমরা ভাওয়েল কয়টি বলেছিলাম? আমরা ভাওয়েল বলেছিলাম পাঁচটি। কি এ ই আই ও ইউ। তাহলে এখানে ভাওয়েল আছে এ একটা আছে, ই আছে, আই আছে। তাহলে দেখো ভাওয়েল, আমাদের ভাওয়েল গুলোকে কি আলাদা করে নিতে হবে, তাই না? তাহলে এখানে ভাওয়েল আছে কয়টি? দেখো তো, একটি, দুইটি, তিনটি, চারটি আছে দুইবার। এর দুইবার, যদি আমাদের ভাওয়েল সংখ্যা দুইবারও থাকে তাও আমাদের কি দুইবারই আমাদের নিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা লিখবো যে এবং স্বরবর্ণ আছে কয়টি? স্বরবর্ণ আছে পাঁচটি। আচ্ছা, এরপরে আমাদের এখন কি, আমাদের এখন বলতে পারে যে এই ম্যাথমেটিক্স শব্দটিকে কত রকম ভাবে সাজানো যায়। প্রথমে আমাদের প্রশ্ন থাকতে হবে। তো এর জন্য আমাদের করতে হবে, আমাদের মোট বর্ণ ছিল কয়টি? আমাদের মোট বর্ণ ছিল হচ্ছে 11টি। তাহলে আমরা লিখবো যে 11টি বর্ণকে সাজানো যায়। আচ্ছা, 11টি বর্ণকে সাজানো যায়। আমাদের লক্ষ্য রাখতে হবে যে টোটাল বর্ণ কয়টি। এবং আমরা বলেছিলাম আমাদের, এবং এরপরে আমাদের কাজ হবে আমাদের কি যতগুলো বর্ণ বলবে ততগুলো বর্ণের উপরে আমরা ফ্যাক্টোরিয়াল দিব। কি দিব? যতগুলো বর্ণ বলবে ততগুলো বর্ণের উপরে আমরা ফ্যাক্টোরিয়াল দিব। আমাদের কি টোটাল বর্ণ ছিল কয়টি? 11টি। তাহলে আমরা 11টি বর্ণের উপরে কি দিছি? 11টি বর্ণকে আমরা ফ্যাক্টোরিয়াল করছি, 11 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এরপরে আমরা কি দেব? ডিভাইডেড বাই দিব। এরপরে আমাদের কাজ হবে কি, আমাদের যে ডবল চিহ্ন আমরা কি বলেছিলাম, ডবল আছে কয়টি? সেটি হচ্ছে এম আছে দুইবার, টি আছে দুইবার এবং এ আছে দুইবার, তাই না? তো কি এরপরে আমাদের কাজ হবে যেইগুলো ডবল থাকবে সেইগুলোকে আমরা ডিভাইডেড বাই
ফ্যাক্টোরিয়াল 2 দিব। তাহলে কি m আছে 2 বার, তাহলে m এর জন্য হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু t আছে 2 বার, এর জন্য t এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। এরপরে কি a আছে 2 বার, এর জন্য এর জন্য আবার 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে তোমরা বুঝেছো তো, আসলে বুঝতে পারছো। ইকুয়াল আমরা যদি ক্যালকুলেশন করি, আমাদের ক্যালকুলেটরে যদি আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে ক্যালকুলেশন করি, তা 4 9 8 9 6 0 11টি বর্ণকে সাজানো যায় 49896000 উপায়ে। তাহলে এই আজকে ছিল আমাদের হচ্ছে টাইপ 2 এর প্রথম যেটি বলা ছিল 1 নম্বরে সেই নিয়ম। আচ্ছা এরপরে আমরা দেখ, আচ্ছা এরপরে আমাদের 2 নম্বরে বলেছিল যে স্বরবর্ণগুলোকে কত রকম ভাবে সাজানো যায়। তাহলে আমরা লিখি যে স্বরবর্ণগুলোকে স্বরবর্ণ গুলোকে সাজানো যায়। আচ্ছা এখানে স্বরবর্ণ কয়টি আছে বলতো? স্বরবর্ণ আছে আমাদের টোটাল 4টি, তাই না? তাহলে 4টা স্বরবর্ণ থাকলে আমরা কি করব দেখো, আমাদের কি স্বরবর্ণ যেই কয়টি থাকবে আমরা কি করব, প্রথমে সেই কয়টির উপরে আমরা ফ্যাক্টোরিয়াল দেব। তাহলে কি ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই, তারপর আমরা লক্ষ্য করব যে স্বরবর্ণগুলো 4টার ভিতরে যেই ডবল কোনগুলো আছে, স্বরবর্ণ 4টার ভিতরে ডবল আছে দেখো, এখানে কিন্তু a 2 বার আছে, তাহলে আমরা কি ফ্যাক্টোরিয়াল 2 নিব এর জন্য। তাহলে 2 বার ছিল ফ্যাক্টোরিয়াল 2 নিছি, তাহলে কি ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 2 আমাদের করলে কি হয় দেখো তো, তাহলে আমাদের হচ্ছে 12। তাহলে কি স্বরবর্ণগুলোকে সাজানো যায় কত উপায়ে? 12 বা 12 উপায়ে। আচ্ছা এরপরে আমাদের দেখো, এরপরে আমাদের কাজ হবে, আমাদের কি স্বরবর্ণগুলো থাকবে সেই স্বরবর্ণগুলোকে আমরা একটি অক্ষর ধরে নিব। কি স্বরবর্ণগুলোকে আমরা একটি অক্ষর ধরে নেব। তাহলে আমরা কি করে নেব দেখো, স্বরবর্ণগুলোকে আমরা যদি একটি অক্ষর ধরে নিই, তাহলে যে স্বরবর্ণগুলো ছিল সেগুলো আমরা আগে দিই। এ একটা স্বরবর্ণ, ই একটা স্বরবর্ণ, আবার এ একটা স্বরবর্ণ, আবার কি আই একটা স্বরবর্ণ। তাহলে কি এখানে স্বরবর্ণ কয়টা? টোটাল 4টা। এবং বাকি যেগুলো ছিল সেগুলো বসাই দিই, এম টি এইচ, আবার এম ছিল এম বসাই দিই, এবং কি ছিল আবার টি এবং সি এবং এস। আচ্ছা তো আমরা কি করেছি, স্বরবর্ণ 4টিকে আমরা কি একটি ধরবো, তাই না? আমাদের প্রশ্নে বলা ছিল যে স্বরবর্ণগুলোকে একটি একটি ধরে নিব। আচ্ছা স্বরবর্ণগুলোকে আমরা যদি একটি একটি ধরি, তাহলে দেখো তো কি হয়, গুলোকে একত্রে একটি বর্ণ ধরে। তাহলে আমাদের কি হবে, স্বরবর্ণগুলোকে একত্রে আমরা একটি বর্ণ ধরে নিব, তাই না? তারপরে স্বরবর্ণগুলোকে যদি একত্রে আমরা একটি বর্ণ ধরি, তাহলে এখানে টোটাল বর্ণ কয়টি দাঁড়ায় দেখো তো, এখানে 4টা, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, তাই না? তাহলে কি আমাদের টোটাল বর্ণ হচ্ছে 11টা। 11টার মধ্যে আমরা 4টাকে একটা ধরেছি, তাহলে থাকে কয়টা বলো তো? তাহলে থাকে হচ্ছে এই একটা 2 3 4 5 6 7 8, তাহলে আমাদের টোটাল বর্ণ হচ্ছে কয়টা? 8টি। তাহলে আমরা এখন 8টি বর্ণের ফ্যাক্টোরিয়াল করব। তাহলে ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই কত হয় বলতো? এরপরে আমরা দেখবো যে এই স্বরবর্ণগুলো বাদে আমাদের যেগুলো ডবল থাকবে সেগুলোর আমরা নিচে ডিভাইডেড বাই তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এরপরে আমাদের ডাবল আছে কি দেখো, এখানে m 2 বার আছে, আমরা আবার দিব m এর 2 বারের জন্য 2 ফ্যাক্টোরিয়াল। টি আছে কিন্তু, তাহলে আমাদের কি টির জন্য আরেকটা 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের কত হচ্ছে অ্যানসার? অ্যানসার হচ্ছে আমাদের হচ্ছে 10080। স্বরবর্ণগুলো একত্রে একটি বর্ণ ধরে সাজানো যায় যায় দেখো এত উপায়।
আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তো এরপরে কি, তাহলে আমরা কি এখানে আমরা কি স্বরবর্ণগুলোকে একত্রে একটি ধরে একবার আমরা করেছি, এবং কি বাকি ছিল হচ্ছে আমাদের যে স্বরবর্ণ চারটারে আমরা একবার করে নিব ফ্যাক্টোরিয়াল। তাহলে কি, তাহলে আমরা কি স্বরবর্ণ যে টোটাল ছিল স্বরবর্ণগুলোকে একত্রে একটি ধরে একবার করে নিব, এবং স্বরবর্ণগুলো যেহেতু আমাদের কি এরা নিজেদের নিজেদের মধ্যেও কিন্তু বিন্যাস করবে, এই কারণে আমরা শুধু স্বরবর্ণের বিন্যাসও আমরা করে নিয়েছি প্রথমেই, স্বরবর্ণগুলোকে সাজানো যায় আমরা করে নিয়েছিলাম। কারণ কি স্বরবর্ণগুলো কিন্তু নিজেদের মধ্যেও সাজানো যায়, তাই না? এবং স্বরবর্ণগুলোকে আমরা একত্রে একটা ধরেও আমরা সাজাতে পারি, এই জন্য আমরা কি এই নিয়মটা করে নিয়েছিলাম। এই দুটা যদি আমরা এবার গুণ করি তাহলে আমরা পাবো যে টোটাল স্বরবর্ণগুলোকে কত রকম ভাবে সাজানো যায় আমরা পাবো। তাহলে কি স্বরবর্ণ এই দুটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে স্বরবর্ণগুলোকে টোটাল পাশাপাশি রেখে বা একত্রে রেখে বা একসাথে রেখে আমরা সাজাতে পারি কত রকম। তাহলে আমরা লিখি, অতএব বর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো যায় যায়। আচ্ছা, আমরা কি বলেছি তাহলে সর্বশেষ আমাদের কিন্তু এটা ছিল 2 নম্বরের জন্যই কিন্তু এত কিছু করা। আমরা বলেছিলাম কি স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো যায়, করার জন্য আমাদের প্রথমেই করে নিতে হবে টোটাল যে স্বরবর্ণ থাকবে সেই স্বরবর্ণের আমরা একবার বিন্যাস করবো। এরপরে কি টোটাল যে স্বরবর্ণগুলো থাকবে সেই স্বরবর্ণ চারটাকে বা পাঁচটা থাকতে পারে, সেই স্বরবর্ণগুলোকে আমরা একটা বর্ণ ধরবো, এবং বাকি যে বর্ণগুলো থাকবে তার সাথে আমরা যোগ করে টোটাল যেই কয়টা বর্ণ পাবো সেই কয়টা বর্ণের আমরা ফ্যাক্টোরিয়াল করব। এবং তাহলে আমরা যেই মান পাবো, যে দুইটা মান পাবো, এই দুইটা মান যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো যে স্বরবর্ণগুলোকে টোটাল পাশাপাশি রেখে সাজানো যায় কত রকম ভাবে, তাহলে আমরা সেটা পাবো। তাহলে আমরা লিখি যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো যায়, আমরা এখানে কত পেয়েছিলাম 1080 ইন্টু 12, দেখো তো কত আসে। আমাদের আসে হচ্ছে 120960 উপায়। তাহলে কি এই ছিল আমাদের হচ্ছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো যায় কত উপায়ে সেটা বের করার নিয়ম। তো এরপরে আমরা কি, এরপরে আমরা দেখবো যে স্বরবর্ণগুলোকে যদি আমাদের চাই যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস এরকম যদি চাই তাহলে আমাদের হবে, আচ্ছা বলো তো টোটাল আমরা সাজানো যায় কত বার পেয়েছি, টোটাল আমরা 11টি বর্ণকে সাজানো যায় আমরা পেয়েছি কি হচ্ছে 498960 উপায় পেয়েছিলাম। এবং আমরা কি শুধু স্বরবর্ণগুলো এবং স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো যায় পেয়েছিলাম, পেয়েছি কত 120960 উপায়, এটা আমরা পেয়েছি। তাহলে আমরা কি স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো যায় এবং মোট বর্ণগুলোকে সাজানো যায় এর মধ্যে যদি আমরা বিষয়টাকে মাইনাস করে দিই তাহলে কি আমরা পাবো না যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস, হ্যাঁ আমরা পেয়ে যাবো। তাহলে ওইটাই করি, অতএব স্বরবর্ণ গুলোকে পাশাপাশি না রেখে সাজানো যায়, দেখো তো কি আসে। এখানে টোটালটা কত ছিল, টোটাল আমরা পেয়েছিলাম টোটাল কত উপায় সাজানো যায় 498960 মাইনাস, এরপরে আমরা কি স্বরবর্ণগুলোকে পাশাপাশি যাই পেয়েছিলাম কত ভাবে সাজানো যায় সেটা আমরা মাইনাস করে দিব। তাহলে আমরা দেখো 120 সরি 120 90 60 120960, তাহলে ইকুয়াল কত হয় দেখো তো, ইকুয়াল আসে আমাদের হচ্ছে 4868 4868 640 উপায়। তো এই ছিল আমাদের অ্যান্সার।
তাহলে আমরা যদি পাশাপাশি সর্বর্ণগুলোকে কত রকম ভাবে পাশাপাশি সাজানো যায় এবং টোটাল আমরা কত রকম ভাবে সাজাতে পারি, এই দুটা যদি আমরা মাইনাস করি তাহলে কি আমরা স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাসটা আমরা পেয়ে যাচ্ছি। তো এই ছিল আজকে আমাদের হচ্ছে ম্যাথমেটিক্স শব্দটির কত রকম ভাবে সাজানো যায় তার টেকনিক। তো আশা করি আমরা আগামী ক্লাসে পার্ট 2 যখন দিব তখন তোমাদের বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থেকো।